সো আমার গল্পে যেভাবে মিথোলজি আসছে কিংবা এটা আসছে, আমার কাছে মনে হয় যে আমি ছোটবেলায় আমার যেভাবে গল্প শোনা, আমার দাদির কাছ থেকে, আমার নানির কাছ থেকে, আমার আশপাশের মানুষের কাছ থেকে, আমি ওই গল্পটা, আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা ওই গল্পটার ভেতর দিয়ে বলতে চেয়েছি। পৃথিবীতে সমস্ত বাণিজ্যিক ছবি এক ধরনের বাণিজ্যিক ছবির যাত্রার ভেতর দিয়েই তার পরিণতি এবং শেষ হয়, কিন্তু পৃথিবীতে অসংখ্য ছবি হয়েছে যে ছবি আর্টের উদ্দেশ্য নিয়ে হয়েছে, কিন্তু সেটা বাণিজ্যিকভাবে ভয়ঙ্কর সফল। আপনারা একটা দ্বীপে 50,000 গাছ লাগাই ফেলছেন, একটু শুনতে চাই আর কি ঘটনাটা কি। একটা জায়গায় 50,000 গাছ আমরা লাগাই নাই, আমরা বেসিক্যালি একটা বাড়ি বানিয়েছিলাম। সো ওই বাড়িটা আমরা যেখানে বানিয়েছিলাম সেখানে আসলে অনেকগুলো টিলার মতো আশপাশের জিনিস ছিল, যেটা একসময় পাহাড় ছিল কিন্তু পাথর কেটে এটা। বাংলাদেশের ভিজুয়াল মিডিয়ার ইতিহাসে যে কয়জন নির্মাতা তাদের নিজস্ব শৈল্পিক ভাষা, দার্শনিক গভীরতা এবং নান্দনিক সংবেদনশীলতার মাধ্যমে একটা নতুন তরঙ্গের সূচনা করেছেন, তাদের মধ্যে সন্দেহাতীতভাবে শীর্ষস্থানে থাকবেন মেজবাউর রহমান সুমন। আজকে ঢাকা পেপারসের নিয়মিত আয়োজনে আমাদের সাথে আছেন সুমন ভাই। ভাই আপনাকে শুভেচ্ছা জানাই। কেমন আছেন? তো ভাই আজকে আসলে আপনার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করব। আমার ব্যক্তিগতভাবে বিশেষ আগ্রহের জায়গা হচ্ছে মিথোলজি, এবং আমাদের দেশে একদম কন্টেম্পোরারি সময়ে আপনি যেইভাবে ফোকলোরকে ইন্টিগ্রেট করতেছেন কলায়, শিল্পে, এটা আমার কাছে নজিরবিহীন। তো এইখান থেকেই আমি আসলে আলাপটা শুরু করব একদম শেষ থেকে আর কি, শেষ থেকে অর্থাৎ হচ্ছে যেই চলচ্চিত্রটা আসতেছে রোহিত। তো আমরা যখন ট্রেলারটা দেখলাম তো সেখানেই তো আমরা দেখতেছি যে মানে এক ধরনের লোক ইতিহাস, ফোকলোর এবং মিথ, এইটার একটা সংমিশ্রণ, এবং এই যে জাদু বাস্তবতার প্রতি আপনার এক ধরনের যোগাযোগ, একটু যদি এই সম্পর্কে একটু বুঝতে চাই। আমি এই মিথোলজি কিংবা আমার গল্পের যে প্রেক্ষাপটে যে ফোকলোর চলে আসা, সেইটা আমার কাছে মনে হয় যে এটা আমি কোনো আমার সচেতনতার জায়গা থেকে আমি করি নাই, এটা আমার প্রাথমিক বলা। কিন্তু সচেতনতা তো অবশ্যই থাকে। আমার কাছে মনে হয় যে আর্ট ফর্ম তো আসলে ক্রিয়েট হয় ওই যে কোনো আর্টিস্টের তার মনের বাসনা থেকে। হ্যাঁ, সো যেটা হয় যে সেই বাসনা কোত্থেকে হয়, তার চর্চার ভেতর দিয়ে, তার জাগতিক দেখার ভেতর দিয়ে, তার ভাবনার ভেতর দিয়ে। এটাও যেমন সত্যি, কিন্তু আর্ট তো আসলে এক ধরনের, আমার কাছে মনে হয় যে এটা একটা মানে লাইক প্রতিনিয়ত একজন আর্টিস্টের অনুভূতি। সেখানে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যদি আর্টকে দেখা হয় তাহলে সেই আর্টিস্টের বুদ্ধিভিত্তিক চয়েসও সেই আর্ট ফর্ম। তো আমার কাছে মনে হয় যে আমার মিথোলজিকে আমার ফিকশনে, সেটা টেলিভিশনে আমি অল্প কিছু কাজ করেছিলাম, সেখানেও আমি পরবর্তীতে খেয়াল করেছি আমি নিজেই একটা টাইম এসে যে প্রত্যেকটা গল্পেই কোনো না কোনোভাবে মিথ আসছে। সেইটা আমি যখন নিজেকেই আবিষ্কার করলাম তখন আমার কাছে মনে হলো যে মেবি এইটা আমার সহজাত প্রবৃত্তি, আমার কাজের ভেতর দিয়ে এইটা হয়তো আসে। সো সেইটা আমি চর্চার ভেতরেও নিয়ে আসলাম হয়তোবা একটা। আর একটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি এমন কোনো গল্প বলতে চাই না যে গল্প বানিয়ে বলা হয়। মানে হচ্ছে আমরা তো সাধারণত মানে সিনেমার যে ভাষা, সেই ভাষার ভেতর দিয়ে 3 অ্যাক্ট 5 অ্যাক্ট এটার ভেতর দিয়ে আমরা গল্প বলি, স্ট্রাকচার তৈরি করি। আমি খুব একটা স্ট্রাকচার, সিনেমার স্ক্রিপ্ট লিখতে যেয়ে তো স্ট্রাকচার তৈরি করতেই হয়, কিন্তু আমি খুব বেশি ওটাকে বেশি প্রাধান্য দিই না। আমি বরঞ্চ বেশি প্রাধান্য আমার ইচ্ছাশক্তিকে, আমার ভালো লাগাকে, আমার ওই সময়ের যে আনন্দ সেটাকে। হ্যাঁ, এখন এইটা পরবর্তীতে এটা স্ট্রাকচার হয়, চিত্রনাট্য হয়, এটা সত্যি, কিন্তু আমি প্রাথমিকভাবে গল্পকে ওইভাবে দেখি নাই। সো আমার গল্পে যেভাবে মিথোলজি আসছে কিংবা এটা আসছে, আমার কাছে মনে হয় যে আমি ছোটোবেলায় আমার যেভাবে গল্প শোনা, আমার দাদির কাছ থেকে, আমার নানির কাছ থেকে, আমার আশপাশের মানুষের কাছ থেকে, আমি ওই গল্পটা, আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা ওই গল্পটার ভেতর দিয়ে বলতে চেয়েছি। মানে হচ্ছে আমি আসলে এমন কোনো গল্প বলতে চাই না যে গল্প আমি তৈরি করতে চাই। আমি আসলে অসংখ্যবার শোনা গল্প, আমাদের প্রত্যেকের এই গল্পগুলো নানাভাবে শোনা জানা, কিন্তু আমি আমার কন্টেম্পোরারি একটা গল্পের ভিতরে ওই গল্পটা ঢুকিয়ে দিই। সো এটা আমার কাছে মনে হয় যে দর্শকের সাথে আমার, কারণ শিল্পের শেষ পরিণতি হচ্ছে দর্শক। আমার কাছে মনে হয় আমি যখন কোনো কিছু করি তখন আমার একেবারে একান্ত আমার ইচ্ছা থেকে করি, এখানে আমি কোনোভাবেই দর্শককে ঢুকতে দিই না। আমার কাছে মনে হয় যে আমি যাদের আর্ট দেখে
ছোটোবেলা থেকে অনুপ্রাণিত হয়েছি তারা প্রত্যেকেই তার নিজের আর্ট ফর্মটাকে ভালোবেসে করছে। মানে আমি যদি 1400 শতকের আগে রেনেসা যুগের পূর্বে পেইন্টিংয়ের কথা বলি, আমি যেহেতু পেইন্টিংয়ের স্টুডেন্ট, কিংবা স্কাল্পচারের কথা বলি, সেগুলো অনেক কিছু দরবারি শিল্পকলা মানে ওই পোপের কিংবা রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে হয়। কিন্তু সেই সময় কিংবা তার পরবর্তী সময়ে আর্ট হয়েছে শিল্পের নিজের প্রয়োজনে, নিজের ইচ্ছায়। সো তখন সেই আর্ট জনপ্রিয় হয়েছে, দর্শক সেটা পছন্দ করেছে। এই যে দুইটা আমার কাছে মনে হয় যে এই যে দুইটা ধরন, সেই ধরনের ভিতর আমি নিজেই আমার আর্টটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমি যখন সিনেমা বানাই কিংবা আমি যে কোনো আর্ট ফর্মে সেটা মিউজিক করি, আমি আসলে নিজে আগে উপভোগ করতে চাই, সেখানে আমি দর্শককে একেবারে ঢুকতে দিই না যখন আমি এটা নির্মাণ করি। কিন্তু আমি তো জানি যে আর্টের শেষ পরিণতি দর্শক। ওকে, আপনি চারুকলার কথা বলতেছিলেন, আমি আসলে এই প্রশ্নটা আপনাকে করতেও চাচ্ছিলাম যে ধরেন আপনি ছিলেন পেইন্টিংসের ছাত্র এবং আপনি চলমান চিত্রে চলে গেলেন। আসলে এই জার্নিটা কি একটু আলাপ করতে পারি যে কেন আপনি স্থির থেকে গতিতে আসলেন আর কি? না, ওইটা আমার মনে হয় সময়ের একটা দাবি। আমি জানি না, আমি হয়তো অনেক আগে আরও কয়েকশো বছর আগে হলে আমি পেইন্টিং করতাম হয়তো। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যে সারাক্ষণ ছবি বানাবো এটাও আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে কোনো সময় আমি সিনেমা বানানো ছেড়ে দিতে পারি কিংবা না করতে পারি যদি আমার এটাকে আর বেশি বলার না থাকে। কারণ আমার কাছে মনে হয় যে সিনেমা বানিয়ে দর্শক জনপ্রিয়তা, দর্শকের কাছে যাওয়া, মানুষের উচ্ছলতা, অনেক টাকা ইনকাম করা, এইটার ভিতর দিয়ে আমি কখনো আমার আর্ট ফর্ম দেখতে চাইও না। সো সিনেমা করতে করতে আমার যদি এক সময় আমার সেই আগ্রহ ফুরিয়ে যায়, আমার মনে হয় আমার সিনেমা বানানো হবেও না। তো আমার কাছে মনে হয় যে চারুকলায় ঢোকা এবং ওইটা একটা টাইমে ওই সময়ে আমার যে কিংবা তার আগেই বলবো, আমার চলচ্চিত্র বানানোর ইচ্ছা চারুকলার থেকে না, ইনফ্যাক্ট আমি যখন কলেজে পড়ি তখন থেকে। সো সেটার অনেকগুলো ঘটনা আছে, পরিপ্রেক্ষিত আছে যে কেন আমি সিনেমা বানাতে চাচ্ছিলাম। তখন আমার কাছে মনে হচ্ছিল চারুকলায় ভর্তি হলে আমি অনেক কিছু করতে পারবো, লাইক আমি মিউজিক করতে পারবো, আমি লেখালেখি করতে পারবো, কারণ আমি স্কুল থেকে কবিতা লিখতাম। সো আমার কাছে মনে হয় যে এই সমস্ত কিছু আমি ছবিও আঁকতাম। সো আমার কাছে মনে হয় যে সমস্ত কিছু আমি ঢাকা চারুকলা কিংবা চারুকলায় পড়লে আমার জন্য সহজ হবে। সো চারুকলায় ঢোকা এবং অদ্ভুতভাবে হচ্ছে আমার কিছু বন্ধু তৈরি হয়ে যাওয়া যারা আসলে ওই সময়ে মিউজিক নিয়ে ভাবতেছে কিংবা সিনেমা নিয়ে ভাবতেছে। এবং আমরা কয়েকজন বন্ধু মিলেই আসলে ওই যে একইভাবে ওই চারুকলায় পড়ছি, মিউজিক করছি, মেঘদল করছি, আবার একই সাথে সিনেমা নিয়ে আলাপ আলোচনা করতেছি, সিনেমা বানাবো এরকম পরিকল্পনা করতেছি। সো এটা এক ধরনের কোইন্সিডেন্সও বলা যেতে পারে। কিন্তু মানে খুব চমৎকারভাবে মেঘদলের কথা যখন চলে আসলো, যে আপনি যেটা বলতেছিলেন যে এই যে আপনি হয়তো সচেতনভাবে ফোকলোরকে এঙ্গেজ করেন না, কিন্তু হয়ে যায় এটা আর কি। মেঘদলের ক্ষেত্রেও কিন্তু আমরা এইটা খেয়াল করি যে এই যে একটা জাদু বাস্তবতা এবং এই জীবনটাকে একটু অন্যভাবে ধরতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা, সবগুলো প্রোডাকশনের মধ্যে এই জিনিসটা, এবং আলটিমেটলি আপনার যে প্রোডাকশন সেটার মধ্যেও এইটাকে মানে একটু বিয়ন্ড দ্য কি বলবো এটাকে সোশ্যাল নর্মের ভিতরে আমরা জীবনকে যেভাবে দেখি এটাকে একটু ভিন্নভাবে দেখা। এটা কি আপনার সারা জীবনের জার্নির মধ্যেই কি কোনোভাবে এটাকে দেখতে পান? কারণ আমরা দেখতে পাই আর কি। না, আমার কাছে মনে হয় যে আর্টের এক একজনের এক একটা স্টাইল আছে, দেখার দৃষ্টিভঙ্গি আছে। আমি তো আমার ব্যক্তি মানুষের বাইরে না, আমার আর্ট ব্যক্তি মানুষের ভেতরে হয়। এখন আমি যদি হঠাৎ মনে করি আজকে একটা অ্যাকশন সিনেমা বানাবো, সেটা খুব এই সময় যেসব অ্যাকশন ফিল্ম হচ্ছে দেশে কিংবা বিদেশেও যদি বলি, সেটা তো আমারটার মতো হবে না। এইটার কারণ হচ্ছে আমার তো একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি লাইক এখন যেরকম কমার্শিয়ালি অ্যাকশন ফিল্ম হচ্ছে কিংবা রোমান্টিক ফিল্ম হচ্ছে, যেটা এখন আমি ওই জনরায় কাজ করতে গেলে দেখা যাবে আমারটা ওই রকম অ্যাকশন সিনেমা হয়ে উঠছে না। আমারটা হয়তো সেখানে এমন কিছু থাকছে যেখানে আসলে দর্শক এটা অ্যাকশন বলবে কিনা, অ্যাকশন ফিল্ম জনরার ওই জনরার ছবি বলবে কিনা, সেটাও একটা প্রশ্ন থেকে যেতে পারে। আমার কাছে মনে হয় যে আমি কখনোই ছবি বানাতে যেয়ে কোনো কিছু ফিক্সড করি নাই যে আমি এটা করব। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আমি করে যাওয়ার চেষ্টা করে গেছি, মানে আমার মতো করে আমি যেটা ভাবতে পারি সেটা। আমি কোনো কিছু অ্যাডাপ্ট করার ট্রাই করি না যে আচ্ছা এইখানে এটা হবে তো আমি এটা করি। লাইক এখন একটা দর্শক কি পছন্দ করবে এটা আমার কাছে কখনোই মাথায় আসেনি। ইনফ্যাক্ট আমি এটা ফেলেই দিতে চাই সবসময়। সো আমার মনে হয় যে মেঘদল কিংবা আমার সিনেমা এটা তো একটা খুব
মানে কারণ হচ্ছে যে আমরা বন্ধুত্বের গল্প যদি বলি মেঘদল, তাহলে সেটা আমরা খুব কাছাকাছি পছন্দের কাছাকাছি বক্তব্যের মানুষগুলাই একসাথে হয়েছিলাম। সেমভাবে যখন আমি সিনেমা বানাতে আসছি তখন সেখানে হয়তো আমার চিন্তা এখানে পুরোটাই হয়তো, কিন্তু সেখানেও একটা বড় টিম আছে যারা আমরা এক হয়েছি এবং সেটার প্রত্যেকেরই চিন্তা এখানে আছে। হ্যাঁ, এখন এই চিন্তাগুলো কিভাবে এক হয়, আমার কাছে মনে হয় যে এই চিন্তা এক হয়ে যায় পৃথিবীতে অনেক বড় বড় আর্টিস্টদেরকে আমি যখন পড়তে গেছি আমি দেখছি যে ওর সাথে ওই সময়কার সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের বন্ধুত্ব হয়েছিল, কেমন যোগাযোগ হয়েছিল। আমার কাছে মনে হয় যে আমি যখন চারুকলায় পড়ছি তখন এই যে আমার এই বন্ধুত্ব হওয়া, মেঘদল হওয়া যেরকম একটা ঘটনা, আবার আমি যখন সিনেমা করতেছি তখন আমার কিছু ইম্পর্টেন্ট মানুষ আমার জীবনে আসছে। হ্যাঁ, মানে একেবারে আমার এডিটর সজল কিংবা শিমুল কিংবা আমার ছোট ভাই শোভন কিংবা জাহিন কিংবা ধীমান, এরকম আরও অসংখ্য নাম বলা যাবে যারা আসলে নানা সময়ে আমার এই কাজের সাথে তারা নিজেকে সম্পৃক্ত করতে পারছে। সো এটাই হয় আসলে আমার কাছে মনে হয়। আমরা একটু হাওয়াতে যাই, যে মানে এইটা যে আপনার এক ধরনের বিপ্লবী বলবো আমি এটাকে, যে মানে এটা এত বড় হয়ে গেল বিষয়টা, মানে সারা পৃথিবীতেই এক ধরনের একটা নতুন ধরনের আলোড়ন তৈরি করলো বাংলা সিনেমা নিয়ে। কারণ আমরা যখন এটা নাম্বারগুলোর দিকে দেখি যে এটা শুধুমাত্র তো আয়ের দিক থেকেই না, এটা বিশ্বব্যাপীও, মানে ধরেন আমরা আমেরিকাতেও দেখলাম খুব ভালোভাবে মানুষ নিল, তারপরে ইউএস টপ চার্টে গেছে, হ্যাঁ টপ চার্টে গেছে, এটা মানে 30-এর ভিতরে চলে যাওয়া, এটা তো বিরাট ব্যাপার আর কি। এবং এইটা পরে যে মানে ধরেন মানুষের যে এক্সপেকটেশন এবং বাণিজ্যিক এক্সপেকটেশনের ক্ষেত্রেও এই ধরনের চলচ্চিত্র যে এক ধরনের একটু পিছনে থাকে, এই ধরনের বলতে তো আপনি বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি, যে এইটার এক্সপেকটেশনটা তো একরকম গ্রো করছে আর কি। তো এই পুরো বিষয়টাকে কিভাবে দেখেন আর কি? না, আমি তো একেবারে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে ছবিটা বানাইনি, এবং আমি কখনোই, যে শুরুতে বললাম আমি বাণিজ্যিক উদ্দেশ্য দিয়ে ছবি বানাতেও চাই না, নেক্সটে কখনোই আমি বানাতে চাই না। আমি বললাম না যে আর্টের শেষ পরিণতি দর্শক। হ্যাঁ, এখন যদি সেটা দর্শক কীভাবে পৃথিবীতে সমস্ত বাণিজ্যিক ছবি এক ধরনের বাণিজ্যিক ছবির যাত্রার ভেতর দিয়েই তার পরিণতি এবং শেষ হয়, কিন্তু পৃথিবীতে অসংখ্য ছবি হয়েছে যেই ছবি আর্টের উদ্দেশ্য নিয়ে হয়েছে কিন্তু সেটা বাণিজ্যিকভাবে ভয়ঙ্কর সফল। শুধু সিনেমা না, আমি পেইন্টিং কথা বলতে পারি, আমি যে কোনো আর্ট ফর্মের কথা বলতে পারি, যে আর্টিস্টের স্ব উদ্যোগে হয়ে যাওয়া আর্ট সারা বিশ্ব, সেটা ভ্যান গগ বলি আর মিকেলাঞ্জেলো বলি আর লিওনার্দো দা ভিঞ্চির কথা বলি। সো সেটা যেরকম সত্যি পেইন্টিংয়ের ক্ষেত্রে যেমন সত্যি, এটা সিনেমার ক্ষেত্রে সত্যি। সিনেমায় শুধুমাত্র ফিল্ম মেকারের নিজের উদ্দেশ্য, কিংবা আমরা বলছি একটা অ্যামোরাস প্যারেস যখন নৃত্য বানায় তখন এটার অনেক ঝক্কি, এটা অনেক লম্বা টাইম ধরে শ্যুট করছে এবং বারবার শুটিং করতে পারেনি। আবার সত্যজিতের পথের পাঁচালীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কিন্তু সেইটা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে দর্শক সেটাকে লুফে নিচ্ছে এবং সেটা বছরের পর বছর দশকের পর দশক সেই ছবিগুলো দেখে যাচ্ছে মানুষ। এইটার কারণটা হচ্ছে সেই সময়কে অতিক্রম করে সেই আর্ট ফর্ম, এবং সেই সময় সেটা সার্বজনীন হয়ে ওঠে, দর্শক সেটা থেকে, এবং কমার্শিয়াল সিনেমাও ওই ছবিটা কমার্শিয়াল সিনেমাকেও ভয়ঙ্কর প্রভাবিত করে, কারণ কমার্শিয়াল সিনেমার ফর্মটাকে কিন্তু ভেঙে দেয় এই ধরনের ছবিগুলো। সো এখন বিষয়টা হচ্ছে যে হাওয়া যখন নির্মাণ হয়েছিল তখন হাওয়া পূর্ববর্তী কিছু ছবির কথা আমি বলবোই, মানে তার আগে অসংখ্য ছবি আছে যেগুলা বাংলা সিনেমাকে একটা স্টেপ বাই স্টেপ জায়গায় নিয়ে যাচ্ছিল, এবং সেটা একটা জার্নি, হঠাৎ করে কোনো আর্ট হয় না। হাওয়া যেটা করে সেটা হচ্ছে একেবারেই এইগুলাকে ভেঙে দেয়, যে আচ্ছা ওই যে নায়ক নায়িকা কিংবা ওরকম করে রেগুলারভাবে গান একটা, ওইগুলা অল্টারনেটিভ ফিল্মে ওগুলা ছিল, কিন্তু হাওয়াতে আমরা ওগুলা এসে করিনি। সো আমরা একটা মাঝি মাল্লা, সমুদ্র যাত্রা, গভীর সমুদ্রের গল্প, এগুলো বলতে যেই জীবনের গল্পটা নিয়ে আসি, ওই ব্যাপারটা হয়তো মানুষ অনেক নতুনভাবে কানেক্ট করে, যেখানে সিনেমার জন্য করা মেকআপ নাই, যেখানে কস্টিউমগুলা দেখতে খুবই রেগুলার এবং রিয়েল লাগছে, যেখানে চরিত্রগুলাকে বিশ্বাসযোগ্য মনে হয় যে আসলেই তারা সমুদ্রে মাছ ধরতে যায়, এই সমস্ত কিছু, এবং অনেকগুলো মুখ যাদেরকে আমরা টেলিভিশনের পর্দাও দেখি নাই, চঞ্চল চৌধুরী ছাড়া, কিংবা তাদেরকে আমরা হয়তো টুকটাক দেখেছি কিন্তু হাওয়ার পূর্বে তারা কোনো কাজ করেছিল না। সো এই সমস্ত কিছুই আসলে দর্শককে অ্যাট্রাক্ট করে, একটা নতুন মেবি আমার কাছে ফিলিং হয়, এবং ইয়াং জেনারেশন এটাকে মেবি এটাকে অ্যাপ্রিশিয়েট করে। সো এইটার কারণেই, এবং এটার গান, এটার মিউজিক্যাল প্রেজেন্টেশন, এটার ট্রেলার বানানো, আমরা
ট্রেলারে একটু গানের মানে আমরা যখন হাওয়ার ট্রেলার বানাই তখন আমাকে অনেকেই বলে যে এটার মধ্যে একটু গান থাকা ভালো ছিল, কিংবা একটু সাদা সাদা গানটা ট্রেলারের মধ্যে। আমি বললাম যে না, মানে এইটা আমাদের গতানুগতিক ভাবনা যে আমাদের সিনেমার মধ্যে ট্রেলারের মধ্যে একটু গান থাকতে হবে, একটু ফাইট থাকতে হবে, একটু। সো আমি ওইটা না, যে আমার যে স্টাইল আমার সিনেমার সেইটাই আমি ট্রেলার বানানোর চেষ্টা করেছিলাম, এবং সেই ট্রেলার মানুষ অনেক পছন্দ করেছিল। পোস্টারটা আমি ওই 12 ক্রোকো টাইমের একটা পেইন্টিংয়ের আদলে পোস্টারটা করি, এবং ওই পোস্টারের ওই নাটকীয়তা নিয়ে অনেকে কথা বলছিল, লেখালেখি করি। আমার কাছে মনে হয় যে সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে নতুনত্ব। এখন আমি তো সেই নতুনত্বটা আমি কিংবা আমার টিম সেটা উদ্দেশ্য করে করিনি। আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের মতো করে ছবিটা বানাবো, আমাদের মতো দেখতে একটা ছবি হবে। এটা দর্শক কিভাবে ছবি দেখতে চায় সেটা আমাদের। এখন দর্শক যদি এটা ছুঁড়ে ফেলে দিত, দর্শক যদি না দেখতো, তাহলে কি আমি রোদ বানাতাম না? অবশ্যই বানাতাম। কিন্তু আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরা যদি যেই গান আমার ভালো লাগে শুনতে, আমার কাছে মনে হয় যে গান আমি শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার কাছে মনে হয় যে সেটার জন্য একটা দর্শক আছে। যে গান আমি শুনতে আমার অতটা ভালো লাগতেছে না, কিন্তু আমি মনে করতেছি এটা দর্শক পছন্দ করবে, বিকজ অফ এটা একটা হাই, মানে অনেক বিটের একটা গান। সো দর্শক মনে হয় এটা পছন্দ করবে, তাহলে সেটা আসলে দর্শক পছন্দ করবে না। এটা আমার এই গানের প্রসঙ্গ থেকে আসে একটু, যে হাশিম মাহমুদ, যে এই আপনার এই সাদা সাদা কালা কালা, উনি তো সম্ভবত আপনাদের বিশ্ববিদ্যালয়ে বড় ভাই বা এরকম না, কিছু? উনি চারুকলার ছিলেন না, বাট চারুকলায় থাকার সময় উনি রেগুলার আসতেন। উনি এই একটু এটা শুনতে চাই আর কি, যে আপনি কিভাবে ওনাকে পাইলেন বা কেন ইন্টিগ্রেট করলেন? আচ্ছা, আমরা যখন চারুকলায় পড়ি তখন চারুকলায় অনেকেই গান করেন, চারুকলা এবং চারুকলা কেন্দ্রিক আশপাশে অনেকে গান করেন। হাশিম ভাই তাদের মধ্যে একজন, কফিলদা গান করেন। আমরা কফিলদার গান শুনতেছি তখন, হাশিম ভাইয়ের গান শুনি। প্রতীক নিবি তখন এখানে গান করেন। তারপর মাহমুদুজ্জামান বাবু, তখন ব্যান্ড যদি বলি আমি শিরোনামহীন, এই পাশে আমরা মেঘদল, তারপর তান নামে একটা ব্যান্ড, যেটা আসলে পরবর্তীতে সহজিয়া রাজু ভাই তান শুরু করেছিলেন। আরও জলের গান। সো এই সমস্ত কিছুকেই আমি বলবো, মানে অনেকগুলো মানুষ গান করছে নানা রকমভাবে। আমি যখন চারুকলায় ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমি তাদেরকে আবিষ্কার করি যে তারা গান করছেন, এবং তাদের অনেকগুলো গান পপুলার ওই ইউনিভার্সিটিতে কিংবা চারুকলায় তো অবশ্যই। তাদের প্রত্যেকেরই গানই আমার মাথায় আসছে, কারণ আমি চারুকলায় থাকা 6-7 বছরে আমি তাদের গান শুনে, এদিকে আমরা সিনেমা বানাচ্ছি, মিউজিক করছি, সো তাদের গান, সবার গান শুনছি। সো এদের প্রত্যেকেরই অনেক গান আছে যেগুলো আমার মাথায় থেকে গেছে। আর আমি যখন সিনেমা করি আমার কাছে মনে হয় যে আমার সিনেমার গল্পের ভিতরে যদি কখনো গান আসে, তাহলে আমার আশপাশের গানই, সেটা কখনো হুট করে ঢুকে পড়ে না। মানে যেমন গল্প আমি বললাম যে আমার শোনা গল্প আমার সিনেমার গল্পের বিষয়বস্তু হয়েছে, সেরকম গান, মিউজিক, যে কোনো কিছুই আমার দেখাশোনা আশপাশের মানুষ দ্বারাই হয়েছে। এটা এমন না যে আমি তখন কাউকে হায়ার করতে চাইছি যে আচ্ছা অমুক হইলে বেটার, অমুক হইলে, এরকম না। ইজিলি যেটা ডিল করতে পারি আমার কাছে মনে হয় যে আমি সেটাই করি আর কি। আচ্ছা, আপনার এই যে নতুন সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া যে আলাপগুলো হয়, এর মধ্যে একটা হচ্ছে যে কি আপনারা একটা দ্বীপে 50,000 গাছ লাগাই ফেলছেন। একটু শুনতে চাই আর কি, ঘটনাটা কি? একটা জায়গায় 50,000 গাছ আমরা লাগাই নাই। আমরা বেসিক্যালি একটা বাড়ি বানিয়েছিলাম। সো ওই বাড়িটা আমরা যেখানে বানিয়েছিলাম সেখানে আসলে অনেকগুলো টিলার মতো আশপাশের জিনিস ছিল, যেটা একসময় পাহাড় ছিল কিন্তু পাথর কেটে এটা জিনিসটা হয়। তো আমরা যখন এটা করি তখন ওইখানে ঘাস ছিল না, মানে ওই বালু মাটির কারণে সেখানে ঘাস হয় না। তো কিন্তু আমাদের পুরো লোকেশনে যা যা আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেইগুলা সব ফুলফিল হয়। লাইক পেছনে পাহাড় আছে, মাঝখানে নদী আছে, এই পাশে লেক আছে, আমাদের এরকম একটা লোকেশনই দরকার। এবং আমরা বহুদিন ধরে এই লোকেশনটা প্রায় 1.5-2 বছর ধরে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। কিন্তু আমরা যখন পেয়ে যাই তখন একটা বড় সমস্যা হয়, আমরা একটা বুনো পরিবেশ তৈরি করতে আমাদের ডিজাইন ছিল, যেখানে একটা বাড়ি থাকবে, মানে খড়ের বাড়ি এরকম একটা, বাট এখানে গাছই নাই। তাহলে বাড়ি তো আমরা বানিয়ে নিব, এটা আমরা আগের থেকেই প্ল্যান করছিলাম, কিন্তু গাছ নাই। তখন আমরা আসলে সিদ্ধান্ত নিই আচ্ছা সিনেমা শুটিংটা আমাদের পরে হবে, আগে আমরা এখানে মাটি ফেলবো। তারপর মানে মাটি মানে হচ্ছে মাটি, যেই মাটিতে গাছ হবে সেই মাটি আমরা ওই ট্রাকে করে করে এনে প্রায় 2 মাস মাটি ফেলানো হলে ওই জায়গাটায়, এবং আমরা বুনো গাছ,
তারপরে নানা ধরনের ওদের ওই অঞ্চলে একটা গাছ হয় বুটান গাছ বলে, ওই গাছ, ছনের এগুলা ঘাস, নেপিয়ার থেকে শুরু করে যত বুনো গাছের ফিলিং হয়, আমরা নার্সারি থেকে অনেক ধরনের গাছ কিনেছিলাম, কড়াই টড়াই, যেগুলো দেখতে অতটা মানে এই বুনো গাছের সাথে লেপে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা ওই আম কাঁঠাল গাছ লাগাতে চাইনি। এটার একটা সিনেমার ভিতরে একটা গল্প আছে। এছাড়া আমরা ওটার আশপাশে ওই পাহাড়কে ধরে আরও আশপাশে কিছু পাহাড়ে আমরা গাছ লাগাই, এবং আমরা এই লোকেশনের বাইরে আরেকটা লোকেশন থাকে যেখানে তাল বাগানের মতো একটা জায়গা আছে, সেখানেও আমরা গাছ লাগাই। সো এরকম করে এটা তো বিরাট ব্যাপার, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ঘটনা তো আমরা শুনি নাই। সেটা আমরা জানি না, আমরা কোনো প্রেক্ষাপট তৈরি করতে চাই নাই। আমরা তৈরি করতে চাইছি ইমেজ, যে ইমেজটা সাধু এবং সাধুর ওয়াইফের তাদের যে জীবন, সেইটা একটা আমরা এলিয়েনেশন ক্রিয়েট করতে চাইছি সোসাইটি থেকে, যে সোসাইটির বাইরে এমন একটা জায়গায় তারা বসবাস করে যেখানে আশপাশে কোনো বসত ভিটা নাই, তারা দুইজন মানুষ, কিন্তু তারা থাকে একটা বুনো পরিবেশে, গ্রিনের ভিতরে, গৃহস্থ বাড়ি না এটা। হ্যাঁ, আর একটা হচ্ছে তারা যখন বাইরে যায় সেটা খুবই ধূসর। আচ্ছা, সো এই যে দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, এইটা তৈরি করার জন্য আমাদেরকে গাছ লাগাইতে হচ্ছে। এইটা তৈরি করার জন্য আমাদের ওই ইমেজ তৈরি করার জন্য আমাদেরকে ওই গাছ লাগাতে হয়েছে। কিন্তু আপনার কাছে মনে হয় না যে ধরেন বাংলাদেশের মানে যেটা আমি বারবার গুরুত্ব দিতে চাচ্ছি আর কি, যে কি আমাদের এইখানে চলচ্চিত্র নির্মাণের জন্য এত বড় ঘটনা, এইটা যে আগে কখনো ঘটে নাই, এটা সাহসটা করলেন কিভাবে আপনি? এত বড় ঘটনা না বললাম যে এবং সবকিছুই না, আপনি মানে এই চলচ্চিত্র সম্পর্কে আমরা যত খবরই পাচ্ছি, যেমন চলচ্চিত্রগুলোর গ্রুমিং এর ক্ষেত্রে আমরা দেখছি দীর্ঘ সময় ধরে তারা এই করতেছেন, রিহার্সাল করতেছেন বা ইত্যাদি, যতটুকু খবর আমরা জানি, এখনো তো সিনেমাটা দেখি নাই, কিন্তু সবখানে দেখতেছি যে এটা বিয়ন্ড আমাদের যত ধারণা ছিল তার থেকে অনেক বড়। এই বড়টা কিভাবে হয়ে উঠলো? আমি যে শুরুতে বলি, আমি কখনোই আমার সিনেমা বানানোর সময় কখনো আমি মাথায় নেই নাই যে এই ছবিটা এই সিনগুলো থাকলে দর্শক দেখবে, কিংবা এই ছবিটার এভাবে ব্যবসা হবে। আমি ছবির আইডিয়া থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত আমার কখনো এগুলা, আমি এবং আমার টিম, আমি বিশ্বাস করি যে কেউ এটা মাথায় নেয় না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি উপভোগ করতে চাই সিনেমাটা যখন বানাই, আমার আনন্দটা কোথায়, মানে আমি ছবিটা যখন বানায় দর্শকের সামনে দিব, দর্শক ছবিটা দেখবে, দর্শক একটা আনন্দ পাবে, আমার আনন্দটা কোথায়? আমার আনন্দ আসলে ওই নির্মাণের সময়। আমি যখন আসলে 2 বছর ধরে একটা ছবির ভিতরে থাকি, তখন আমি চরিত্র নির্মাণ করি, কারণ আমি সিনেমা বানাতে চাচ্ছি, নিশ্চয়ই আমার কোনো উদ্দেশ্য আছে। মানে আমি অকারণে একটা ছবি নিশ্চয়ই বানাচ্ছি না যে এই ছবিটা মানুষ দেখবে, মানুষ এটা হলে বসে সিটি বাজাবে আর হলে বসে আনন্দ পাবে, না, এটার উদ্দেশ্য নিয়ে আমি ছবি বানাইনি, বানাতে চাইও না। সো আমার কাছে মনে হয় যে আমি আনন্দ পেতে চাই, এটা যেমন সত্যি কথা। আর একটা সত্যি কথা আছে, আমার কিছু বলার আছে সিনেমা ভেতর দিয়ে। আমি এখন রাজনীতি, ধর্ম, সোসাইটি, এগুলো নিয়ে নিশ্চয়ই আমার কিছু নিজস্ব থটস আছে। এখন সেটাকে আমি ফেসবুকে কমেন্টস বক্সে দিব, নাকি আমি ফেসবুকে স্ট্যাটাস দিব? আমি ফিল্ম মেকার হিসেবে তো আসলে এটা আমি পারবো না, আমাকে দিতে হবে আসলে আমার নিজস্ব কমেন্টস আমার কাজের ভিতর দিয়ে। সো আমার ছবি যখন বিশ্লেষণ করবে, আমি যখন অনেকগুলো ছবি বানাবো, যদি পারি, আমার 5টা 6টা 10টা যেটাই ছবি হোক, তখন দর্শক একটা বুঝতে পারবে যে উনি আসলে এরকম এক ধরনের সিচুয়েশন। এটা আমি মুখে বলে লাভ নেই যে আমি এটা বলতে চাই, এটা আসলে আমার সিনেমা কোনো একটা সময় বলে কথা বলবে। আচ্ছা, আমি ভাই মোটামুটি আলাপের শেষে যেটা জানতে চাইবো, যে ধরুন রোহিত মুক্তির আগেই এটা মোটামুটি আন্তর্জাতিক অঙ্গনেও ভালোই নাড়াচাড়া পড়তেছে, বেশ কয়েক জায়গা থেকে আপনারা যাচ্ছেন, এবং হচ্ছে যে মানে আমি দেখলাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও যাচ্ছে। তো আপনার এই যে 2টা চলচ্চিত্র, একদম মানে সম্মুখের 2টা চলচ্চিত্রের কথা বলতেছি আর কি আমি, হাওয়া এবং রোদ, তো এই 2টার যেরকম বাজ দেশে এবং দেশের বাইরে, এবং আমরা আলাপের শুরুতেও এটা বলতেছিলাম যে এইটা মানে এই যে নির্মাণে আপনিও বলতেছিলেন যে একটা পরম্পরা আছে, সেখানে হয়তো এটা প্রভাব ফেলছে। সামনের দিনে নির্মাতাদের জন্য এই স্কেলের চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আপনার আসলে পরামর্শ কি থাকবে? না, আমার পরামর্শ দেওয়ার মতো কিছু হয়নি। আমার কাছে মনে হয় যে শিল্প তার নিজস্ব যে শিল্পটা তৈরি করে তার নিজস্ব চিন্তার ভেতর দিয়ে হইতে হবে। আর্ট অ্যাকচুয়ালি কি হয় যে মানে
আমার সিনেমা দেখে দর্শক যখন গল্প মিলাই ফেলবে, মানে 2 2 4 হয়ে গেল, তাহলে দর্শক একটা স্যাটিসফাইড হইলো যে ওকে ফাইন, আমি ভাবছিলাম এটা কিন্তু এটা হয় নাই, কিন্তু এটা হয়েছে, তার মানে হচ্ছে এটা একটা অঙ্ক। আমি কখনো আমার গল্পের ভিতর দিয়ে অঙ্ক কষতে চাই না। আমার কাছে মনে হয় যে আমার সিনেমা দেখার পরে 2 2 5 হয়ে যাবে, আর 2 2 3 হয়ে যাবে, মানে ও একটা পরিপূর্ণ গল্প হয়তো বুঝতে পারবে না, ও হয়তো এক ধরনের প্রশ্ন নিয়ে হল থেকে বের হবে, অপূর্ণতাও থাকবে। হ্যাঁ, হাওয়াতে অসংখ্য মানুষের অপূর্ণতা আমার কাছে আসছে। অনেকে কমপ্লেন সুরে, অনেকে ভালোবাসার সুরে, অনেকে না বোঝার সুরে বলছে আমাকে, কিংবা আমি জানি এটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেটা রোদের ক্ষেত্রেও আসবে, এটা আমি জানি। এবং সেইটা নিয়ে তো আমাকে বুঝতে গেলে তো ওই যে বললাম যে আমার কয়েকটা ছবি দেখতে হবে দর্শকের, আমি তো আরও কয়েকটা ছবি বানানোর পর হয়তো দর্শক বুঝতে পারবে যে আমি কীভাবে এই গল্পটা বলতে চাই। আমি ওই যে 2 2 5 হইতে চাই, তার মানে ওখানে আমি কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি, কিংবা আমার কিছু এক্সপ্রেশন রাখতে চাচ্ছি, যেটা আমি অ্যাকচুয়ালি প্রশ্ন বললে ভুল হবে, এক্সপ্রেশন রাখতে চাচ্ছি, যেটা দর্শক ওই স্বাদটা নেবে। শিল্পের স্বাদ কিন্তু অঙ্কের মতো না, যে আমি এটা ঘটছিল, এটার পরে এটা হয়েছিল। ওইটা আমার কাছে মনে হয় যে অনেকটা, এই স্ট্রাকচারগুলো আমার কাছে মনে হয় অনেকটা, মানে আমরা সব কিছুই তো একটা ফর্মের মধ্যে বিবেচনা করি, সেটা ধর্ম হোক, রাষ্ট্র হোক, আর যাই হোক। আমার কাছে মনে হয় যে চিন্তাবোধকে একটু জাগায় দেওয়া আর্টের কাজ। মানুষ যে সহজ চিন্তা করে বসে আছে পৃথিবীতে, ওইটাকে প্রশ্নবিদ্ধ করা আর্টের কাজ। আমি ওটা করতে চাই। সুমন ভাই, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আপনাকে আমাদের স্টুডিওতে পাবো। অবশ্যই, থ্যাংক ইউ। দর্শক, মিজবুর রহমান সুমনের সাথে আমাদের যে আলাপ হচ্ছিল আপনারা দেখলেন। আমরা আসলে রোহিতের অপেক্ষায় আছি। চলচ্চিত্রের মুক্তি পেলে নিশ্চয়ই আবার সুমন ভাইয়ের সাথেও এই ধরনের আলাপ আমরা করব। এই ধরনের আলাপ নিয়মিত দেখার জন্য ঢাকা পেপারস এর সাথেই থাকুন।